আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা উইমেন্স কলেজ, উত্তরা, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বসবাস করছি, যার প্রেক্ষিতে তোমাদের ক্লাস এবং পরীক্ষা বন্ধ আছে। তাই বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে ঢাকা উইমেন্স কলেজ পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার, সাবজেক্ট ট্যাক্সেশন ইন বাংলাদেশ, সাবজেক্ট কোড 232315, চ্যাপ্টার নাম্বার 17, চ্যাপ্টার শিরোনাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স, দ্যাট মিনস ভ্যাট, বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। প্রথমেই আমরা জানব মূল্য সংযোজন কর কি। তাহলে আমরা প্রথমে মূল্য সংযোজন কর কি আমরা বোর্ডে চলে যাই, আমরা দেখি যে মূল্য সংযোজন কর আমরা কি লিখছি। দেখো, তোমাদের সুবিধার্থে মূল্য সংযোজন কর আমি বোর্ডে লিখে দিছি। দেখো, মূল্য সংযোজন কর কি? উৎপাদনকারী কর্তৃক পণ্যের কাঁচামাল বা উপকরণকে বিক্রয়যোগ্য পণ্য রূপান্তর করার জন্য উক্ত কাঁচামালের সাথে যে রূপান্তর বা উৎপাদন ব্যয় যুক্ত করা হয় তাকে মূল্য সংযোজন বলা হয়, এবং এই সংযোজিত মূল্যের উপর যে পরিমাণ কর প্রদত্ত হয় তাকে মূল্য সংযোজন কর বলা হয়। এখন আসো, আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে সহজেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই, যেমন ধরো 1 কেজি আটা মার্কেট থেকে কিনলা 30 টাকা দিয়ে। তাহলে সংজ্ঞা অনুযায়ী উৎপাদনকারী কর্তৃক কাঁচামালটা হচ্ছে আমাদের আটা, এবং উপকরণকে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর, এবং এই আটা দিয়ে আমরা কি বানাবো? রুটি বানাবো। তাহলে বিক্রয়যোগ্য করার জন্য উক্ত কাঁচামালের সাথে, এখন আটা থেকে যে রুটি বানানোর জন্য যেই কার্যক্রম, সেই কার্যক্রম করতে গেলে অবশ্যই খরচ হবে কিছু, তাহলে ব্যয় যুক্ত করা হয়। মনে করো আটা কিনছো কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে, এবং রুটি বানাইতে 1 কেজি আটা রুটি বানাইতে আমাদের কস্টিং হয়েছে কত টাকা? 20 টাকা। তাহলে টোটাল এখন কস্টিং কত? 50 টাকা। এই যে 20 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে, তাই ওরা লিখছে, দেখো, উৎপাদন ব্যয় যুক্ত হয় তাকে মূল্য সংযোজন বলা হয় এই সংযোজিত মূল্যের উপর। তার মানে এই যে 20 টাকা অতিরিক্ত আমাদের রূপান্তর করার জন্য হলো, এর উপরে আমাদের 15% ভ্যাট ধরতে হবে বা ট্যাক্স ধরতে হবে। এই যে সংযোজিত মূল্য কত? আমাদের 20 টাকা। 20 টাকার উপরে কত পার্সেন্ট আমরা ধরবো? 15%। এটাই হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর বা ভ্যাট। কনসেপ্ট ক্লিয়ার মনে হয়? এখন তাহলে আমরা যদি মূল্য সংযোজন কর বা ভ্যাট বুঝে থাকি, তাহলে এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব, মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। তাহলে লেখো পরের প্রশ্ন, বাংলাদেশে প্রবৃত্ত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য সমূহ আলোচনা। তাহলে মূল্য সংযোজন করের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমরা এখন জানবো। প্রথম দেখো বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে কি? বৈজ্ঞানিক কর ব্যবস্থা। প্রথম নাম্বারটা কি? বৈজ্ঞানিক কর ব্যবস্থা। তার মানে এই মূল্য সংযোজন করটা আমাদের বৈজ্ঞানিকভাবে করটা নির্ধারণ করা হয়। কিভাবে দেখো,
বাংলাদেশে সব প্রোডাক্টের উপর 15% আমরা কি ধরি, ভ্যাট ধরি বা মূল্য সংযোজন কর ধরি। তাহলে এটা কি বৈজ্ঞানিক অবস্থা? না, এটা অবশ্যই বৈজ্ঞানিক অবস্থা। তার মানে কি পুরা বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর উপরে আমরা কত পার্সেন্ট ধরি? 15%। এটা হচ্ছে আমাদের কি বৈজ্ঞানিক কর ব্যবস্থা। এরপরে আসো করের প্রকৃতি। এরপরটা কি আমাদের করের প্রকৃতি। বাংলাদেশে যে কর আছে সারা বাংলাদেশে করের প্রকৃতি একই ধরনের, কারণ সবগুলো মানে ভ্যাট আমরা কত পার্সেন্ট ধরবো? 15% ধরবো। সেটা বিভিন্ন প্রোডাক্টের হইতে পারে। মনে করো চালের উপরে যদি হয় তাহলে ডালের উপরও 15%, ওখানে মুসুর ডালের উপরও 15%। তার মানে করের প্রকৃতি সবগুলো প্রোডাক্টের উপর সেম থাকে। এরপরে আসো সমহার। পরের প্রশ্ন আসলো কি? সমহার। তো বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর প্রোডাক্টের উপর আমরা সমান হারে ট্যাক্স ধরি। সেটা হচ্ছে কত পার্সেন্ট? 15%। তাহলে আমরা এই বাংলাদেশের যে মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য এটা আমরা বলতে পারি সমহার। তার মানে কি সবগুলোর প্রোডাক্টের হার সমান। রপ্তানি উৎসাহিত কর। বাংলাদেশের থেকে যদি কোনো প্রোডাক্ট আমরা বাইরে পাঠাতে চাই তাহলে সেই প্রোডাক্টের উপর কোনো ভ্যালু এডেড ট্যাক্স মানে ভ্যাট দেওয়া লাগবে না। তার মানে কি আমরা যখন কোনো প্রোডাক্ট বাইরে পাঠাবো সেটা হচ্ছে রপ্তানি, আর যখন আমরা কোনো প্রোডাক্ট আনবো সেটা হচ্ছে আমাদের আমদানি। আর রপ্তানির ক্ষেত্রে আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। মনে করো যে আমরা আটা থেকে রুটি তৈরি করলাম, রুটি যদি আমরা পাকিস্তানে পাঠাতে চাই বা ভারতে পাঠাতে চাই অথবা ইংল্যান্ডে পাঠাতে চাই, এই যে রুটি থেকে আটার যে ট্যাক্সটা আমাদের দেওয়া লাগবে এটা দেওয়া লাগবে না। তাহলে আমাদের কি হবে? তখন আমরা কি করব? বাইরের প্রোডাক্ট আমরা পাঠাতে সহজে উৎসাহ বোধ করবো। কারণ আমাদের এই প্রোডাক্টের উপর কোনো কি করা লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। এরপরে যেটা আসো, এরপরে দেখো আছে আমদানি নিরুৎসাহিতকরণ। 5 নম্বর আমদানি নিরুৎসাহিত। তার মানে রপ্তানির ক্ষেত্রে যেমন আমাদের কোনো ভ্যাট দেওয়া লাগবে না, বাট আমদানি করলে মানে আমরা যদি কোনো প্রোডাক্ট বিদেশ থেকে আনি অবশ্যই ভ্যাট দেওয়া লাগবে। তার মানে কি মনে করো আমরা রুটি যদি পাকিস্তান থেকে বাংলাদেশে রুটি আনতে চাই অবশ্যই ভ্যাট দেওয়া লাগবে। তাহলে আমরা পাকিস্তান থেকে রুটিটা আনতে হলে ভ্যাট দিতে হলে একটা রুটির দাম যদি 10 টাকা থাকে এবং 15% ভ্যাট দিলে 1.5 টাকা ভ্যাট পড়ে, তার মানে 11.5 টাকা। কিন্তু আমাদের বাংলাদেশে যদি ওই 10 টাকার প্রোডাক্টটি তৈরি করি তাহলে 10 টাকায় আমরা কিনতে পারবো, তাহলে 11.5 টাকা আমাদের আর কেনা লাগবে না। তার মানে এই জন্য যেহেতু আমরা আমদানি প্রোডাক্টটা বেশি দামে আমাদের কেনা লাগবে, সেহেতু আমরা আর কোনো প্রোডাক্ট মার্কেটে আনতে চাবো না, কারণ আমরা নিজেরাই উৎপাদন করে সেই প্রোডাক্টের চাহিদা মেটাবো। ক্লিয়ার? এরপরে 6 নম্বর দেখো স্থিতিশীল কর ব্যবস্থা। করের হার কত পার্সেন্ট? 15%। দেশের ক্রান্তি লগ্নেও 15%, দেশের অবস্থা যখন ভালো হয় তখনও 15%। তার মানে কি সারা বছর এটা হচ্ছে স্থিতিশীল কত পার্সেন্ট? 15%। এই জন্য এটার নাম দিয়েছে স্থিতিশীল কর ব্যবস্থা। মানে দেশের অবস্থা যখন খুব ভালো হয় তখন যে কর বেড়ে যাবে তা না, দেশের অবস্থা যখন খারাপ হবে তখন যে কর কমে যাবে তা না। তার সারা বছরই কর ব্যবস্থা কত পার্সেন্ট? 15%। এই জন্য বলছি স্থিতিশীল কর ব্যবস্থা। এই হলো আমাদের বাংলাদেশে প্রবর্তিত মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য। আমরা কয়টা পেলাম? 6টা। তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে, তোমরা মূলত 6টায় আছে, তোমরা একটু দেখে নিও। ওকে, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে।
মূল্য সংযোজন করের সুবিধাসমূহ। পরের প্রশ্ন কি আছে, আমরা যে মূল্য সংযোজন করটা দিব, এই মূল্য সংযোজন কর দিলে আমরা কি কি সুবিধা পাবো সেগুলো এখন আমরা জানব। পরের প্রশ্ন আমরা চলে যাই, কত নম্বর প্রশ্নটা? 3 নম্বর প্রশ্ন। মূল্য সংযোজন করের সুবিধাসমূহ আলোচনা। আমরা যে কর দিব, এই কর দেওয়ার ফলে আমরা কি কি সুবিধা পাবো সেটা আমরা এখন জানবো। তাহলে আসো আমরা প্রথম, এটা 2 ধরনের সুবিধা হইতে পারে। একটা হচ্ছে সরকারের দিক থেকে সুবিধা, আর একটা হচ্ছে কর, আমরা যারা কর দিব তাদের থেকে সুবিধা। তাহলে সুবিধা কয় ধরনের হইতে পারে? সরকারের দিক থেকে কি কি সুবিধা পাবো, আর হচ্ছে আমরা যারা কর দিব তারা কি কি সুবিধা পাবো সেটা আমরা এখন জানবো। প্রথমেই আমরা জানবো সরকারের দিক থেকে সুবিধা সমূহ। সরকারের দিক থেকে সুবিধা, সরকারের দিক থেকে সরকার কি কি সুবিধা পায় দেখো। 1 নম্বর, রাজস্ব বৃদ্ধি। তাহলে সরকার আমাদের কাছ থেকে যে করের টাকা নেয় সেটা সরকার কি করে, আমাদেরকেই বিভিন্ন খাতে ব্যয় করে। আমাদের যারা টিচারদের বেতন দেয় কোথা থেকে দেয়? এই সরকার যে ট্যাক্স পায়, ট্যাক্সের একটা অংশই আমাদেরকে দেয়। এই যে মনে করেন যে বিভিন্ন রাস্তাঘাট হচ্ছে, রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে, কোথা থেকে দেয়? আমাদের কাছ থেকে যে ট্যাক্স নেয় এখান থেকে সরকার এই রিপেয়ারিংয়ের কাজ করে, নতুন নতুন কালভার্ট বানায়, ব্রিজ বানায়, সরকারের প্রশাসন চালায়। কাদের থেকে চালায়? আমাদের কাছ থেকে ট্যাক্স নেই, সরকার চালায়। তার মানে রাজস্ব, সরকারের যে রাজস্ব খাতের যে টাকাটা আসে সেটা কার থেকে আসে? এই ট্যাক্স থেকেই আসে। রাজস্বটা কি হয়? বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে কর ফাঁকি রোধ। আমরা যখন কর দিব, সরকার যখন আমাদের এখন বাধ্য করছে কর দেওয়ার জন্য, তার মানে কর যারা ফাঁকি দেন তারা এখন আর দিতে পারতেছে না, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। অনলাইন ভিত্তিক অটো ট্যাক্স সরকার কেটে নিচ্ছে, যার ফলে এখন আর কর ফাঁকি দেওয়া ওইভাবে সম্ভব হচ্ছে না। তোমরা বিভিন্ন শপিং মলে যাও, তুমি কেনাকাটা করবা, নিচেই লিখে দিচ্ছে যে ভ্যাট এত টাকা। ওদের কিন্তু ওদের সফটওয়্যার অনলাইনের সফটওয়্যার, যার ফলে ওরা যে আমার কাছে 600 টাকার প্রোডাক্টে 15% যে ভ্যাট নিল, যার ফলে এই যে 15% ভ্যাট নিচ্ছে, তার মানে এইটা কিন্তু সরকার দেখতে পাচ্ছে যে ওরা 15% কেটে নিছে। এই 15%-এর টাকা ঠিকই সরকারকে তারা জমা দিতে বাধ্য। তার মানে ওরা 600 টাকা প্রোডাক্ট বলবে না যে স্যার এই প্রোডাক্ট 400 টাকা বিক্রি করছি বা 300 টাকা বিক্রি, এই বলার কোনো সুযোগ নেই। পুরাটাই একটা সফটওয়্যারে আছে। সফটওয়্যারে তোমার কাছেও একটা রসিদ থাকবে, তাদের কাছেও একটা রসিদ থাকবে, সরকারের কাছেও একটা রসিদ জমা হয়ে যাওয়া অলরেডি। তার মানে তারা আর নতুনভাবে, এবং তোমরা খুব ভালো মতন জানো সরকার নিজস্ব একটা সফটওয়্যার এখন প্রত্যেকটা শপিং মলগুলোতে দিচ্ছে, তাদের এই সফটওয়্যারটাকে ইউজ করতে হবে, যার ফলে অটোমেটিকলি সরকার দেখতে পারে যেখানে কত সেল হয়েছে আর কত পরিমাণ আমার ভ্যাট এসেছে। ক্লিয়ার? তা এই জন্য কর ফাঁকিটা রোধ করা এখন সম্ভব হয়েছে। এরপরে যেটা আসো, শিল্প সহায়ক মিতব্যয়িতা রোধ। শিল্প সহায়ক মিতব্যয়িতা, শিল্প সহায়ক মিতব্যয়িতা। আসো, আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি করি, সেই প্রোডাক্টের যদি আমরা বিদেশে রপ্তানি করি, তাহলে আমাদের কি করতেছে? সরকার ভ্যাট মওকুফ করতেছে, যার ফলে আমাদের প্রোডাক্টের কস্টিংটা কমে যাচ্ছে। আমি তোমাদের একটু আগে উদাহরণ দিলাম, যদি আমি আটা থেকে রুটি বানাই বিভিন্ন দেশে সেল দেই, তাহলে সরকার আমার কাছ থেকে কোনো ট্যাক্স নিচ্ছে না। যার ফলে আমাদের কি হচ্ছে, এই যে রুটি বানানোটা একটা শিল্প,
তাহলে এর মিতব্যয়িতা রোধ হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সরকারের দিক থেকে সুবিধা। এখন আসো করদাতার দিক থেকে কি কি সুবিধা সেটা আমরা দেখব। করদাতার দিক থেকে সুবিধা, করদাতা আমাদের কি কি সুবিধা দেয় দেখো। আমরা যারা করদাতা আমরা কি পাই? সরল। তাহলে প্রথম কাজ হচ্ছে কি? সরলতা। সরলতাটা কি? আমরা যখন ট্যাক্সটা দিব আমরা সরল মনে ট্যাক্সটা দিচ্ছি, তাই না? আমাদের ভিতরে কোনো কুটিলতা নাই, কোনো জটিলতা নাই। কেন নাই? কারণ আমরা জানি যে আমাদের 15% ভ্যাট কেটে নিবে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। তার মানে এটা সরলভাবে দিচ্ছি। এখানে সরকারের কাছেও যেমন কোনো জটিল বিষয় নেই, আমরা যারা জনগণ, আমাদের যারা করদাতা, তারাও বুঝে নিচ্ছে যে এখানে আমাদের 15% দিতেই হবে। তারপরে আসো দ্বৈত কর পরিহার। দ্বৈত কর পরিহার মিন্স হচ্ছে আমরা কোনো প্রোডাক্টের দুইজন কর দেব না। মনে করো আমি 1000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, কত টাকা দিয়ে? 1000 টাকা দিয়ে। কার কাছ থেকে কিনলাম? রহমানের কাছ থেকে কিনলাম। তা আমি যখন প্রোডাক্টটা কিনলাম 1000 টাকা দিয়ে, তখন 15% কিন্তু ভ্যাট দিচ্ছি। আর রহমান কিন্তু আবার দিবে না 15%। তার মানে এই রহমান এই আমার 15% কেটে নিল, এই 15%ই সরকার দিবে। তার মানে কি? পক্ষ হচ্ছে কয়টা? একটা। একজন পক্ষ এটা ট্যাক্স দিবে। তাহলে দ্বৈত কর পরিহার। এরপরে আসো নিরপেক্ষতা। নিরপেক্ষতা অবশ্যই, কারণ এখানে তো কারো কাছে 10%, কারো কাছে 15%, কারো কাছে 18% নেওয়া হয় না। কর সবার কাছে সমান না হয়, এই জন্য এটাকে বলা হয় নিরপেক্ষতা। তার মানে সবার জন্য সমান। আপনি 10 টাকার প্রোডাক্ট উৎপাদন করলেও যেমন আপনাকে ভ্যাট দিতে হবে, আপনাকে 50 লক্ষ টাকার প্রোডাক্ট তৈরি করলেও আপনার সেম ওয়েতেই ভ্যাট দিতে হবে। সেটা হচ্ছে নিরপেক্ষতা। এরপরে যেটা আসো সেটা হচ্ছে ব্যবসায়িক মর্যাদা বৃদ্ধি। ব্যবসায়িক মর্যাদা বৃদ্ধি, খেয়াল করো, ব্যবসায়িক মর্যাদা বৃদ্ধি। আমরা যারা ব্যবসা করি, যারা ট্যাক্স দেই, সরকার প্রত্যেক বছরে সর্বোচ্চ করদাতা একটা লিস্ট দেয়, বা কারা কারা কর দিছে তাদের একটা লিস্ট দেয়। যার ফলে আমি যখন কর দিব, আমার যদি সর্বোচ্চ করদাতা আমার নাম আসে, তাহলে কি আমার মর্যাদাটা বৃদ্ধি পাবে না? সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে ইনি এখন বাংলাদেশের সর্বোচ্চ করদাতা হয়েছেন। এবং যখন আপনি কর দিবেন, আপনার ভিতরে একটা স্বচ্ছতা থাকবে, একটা ভালো লাগা থাকবে, যার ফলে আপনার মর্যাদাটাও কিন্তু বৃদ্ধি পাবে। সরকার আপনাকে সেই ধরনের সুযোগ সুবিধা দিবে, কারণ যেহেতু সরকার সফটওয়্যার দিচ্ছে, সরকার জানে যে আপনি কত % ভ্যাট দিচ্ছেন বা কীভাবে ভ্যাট দিচ্ছেন, আপনার মূল্যায়নটা সেভাবে হবে। তাহলে আমরা এখন যেটা শিখলাম, মূল্য সংযোজন করের কী কী সুবিধা। আমি আবার রিপিট করতেছি, মূল্য সংযোজন করটা দুইভাবে হচ্ছে। একটা হচ্ছে সরকারের দিক থেকে কী কী সুবিধা পাচ্ছি, আর একটা হচ্ছে করদাতার দিক থেকে কী কী সুবিধা পাচ্ছি। সরকারের দিক থেকে সুবিধাগুলো হচ্ছে রাজস্ব বৃদ্ধি, কর ফাঁকি রোধ, শিল্প সহায়ক, মিতব্যয়িতা। আর করদাতার দিক থেকে সুবিধাসমূহ হচ্ছে সরলতা, দ্বৈত কর পরিহার, নিরপেক্ষতা, ব্যবসায়িক মর্যাদা। আমাদের সুবিধার প্রশ্নগুলো শেষ। এখন আমরা জানব পরবর্তী প্রশ্ন, মূল্য সংযোজন করের অসুবিধাগুলো কি কি হতে পারে আমরা একটু দেখি। তাহলে পরের প্রশ্ন আমরা চলে যাই। 4 নম্বর প্রশ্ন, মূল্য সংযোজন করের অসুবিধা। অসুবিধা সমূহ আলোচনা করো। এখন অসুবিধাগুলো কি কি হইতে পারে সেগুলো এখন আমরা জানি। এক নম্বর হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রাইস পয়েন্ট। আমার এই শার্টের মূল্য যদি 1000 টাকা থাকে, আমি যখন 15% ভ্যাট দিব,
তাহলে 1000 টাকা কত পার্সেন্ট আসবে? 100 টাকা আসবে 15 টাকা, তাহলে 1000 টাকা আসবে 150 টাকা। তার মানে কি তখন আমার শার্টের মূল্য হয়ে যাবে 1150 টাকা। অরিজিনাল মূল্য ছিল কত টাকা? 1000 টাকা। ভ্যাট দেওয়ার পরে কত টাকা আসলো? 15% এর উপর ভ্যাট দেন, তাহলে আসবে কত টাকা? 150 টাকা। তাহলে আগে ছিল কত? 1000, পরে হয়েছে কত? 150। তাহলে আমার এখন বর্তমান শার্টের মূল্য 1150 টাকা। তাহলে আগে ছিল আমাদের মূল শার্টের মূল্য ছিল আমাদের কত? 1000 টাকা। সরকার যখন 15% ট্যাক্স নিচ্ছে তখন দাম বেড়ে হচ্ছে আমাদের কত টাকা? 1150 টাকা। দ্যাট ইজ কল মূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি। তার মানে ভ্যাট না দিলে আমি এই প্রোডাক্টটা কিনতে পারতাম 1000 টাকায়, ভ্যাট দেওয়ার পরে আমার এই প্রোডাক্টের মূল্য দাঁড়াচ্ছে 1150 টাকা। দ্যাট ইজ কল আমার 150 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এটা হচ্ছে ভ্যাট দেওয়ার অসুবিধা। এরপরে আসো পরের পয়েন্টে আমরা দেখি কি আছে। সেবা মূল্য। আমরা যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর ভ্যাট দেওয়ার ফলে সবগুলোরই, মনে করো সাপোজ আমি হসপিটালে অ্যাডমিট, আমার চিকিৎসা সেবা বাবদ খরচ হচ্ছে 60,000 টাকা। এর উপর আবার আমার ভ্যাট দেওয়া না লাগলে আমার 60,000 টাকা দিয়ে আমি রিলিজ হয়ে চলে আসতে পারতাম। বাট ভ্যাট দেওয়ার ফলে আমার 60,000 টাকার উপর আবার কত পার্সেন্ট দেওয়া লাগছে? 15% দেওয়া। এই যে 15% এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে, তার মানে কি আমার এই যে চিকিৎসা সেবা মানে সেবার মূল্যটাও কি বেড়ে যাচ্ছে না? ওনারা তো ইচ্ছা করলে আমাকে 60,000 টাকা দিতে পারতেছে না, আমাকে আরও কত পার্সেন্ট? 15% ভ্যাট দেওয়ার ফলে ওই সেবাটা আমাদের ইনক্লুড করতে হচ্ছে। এই জন্য আমরা বলি সেবার মূল্য বৃদ্ধি পাচ্ছে। কার কারণে? ভ্যাটের কারণে। এরপরে আসো ক্ষুদ্র শিল্পে উৎপাদন ব্যয় ক্ষুদ্র শিল্প, আমরা বলি না ক্ষুদ্র কুটির শিল্প, মানে কি? আমি যদি বাঁশ দিয়ে বিভিন্ন ঝুড়ি, বিভিন্ন অর্নামেন্টস বানাই, দ্যাট ইজ কল আমার ক্ষুদ্র শিল্প। আমরা যারা মাটি দিয়ে বিভিন্ন কলস, বিভিন্ন মানে সাজ সরঞ্জাম বানাই, দ্যাট ইজ কল ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প। এই ক্ষুদ্র শিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, কারণ আমরা তো জানি ক্ষুদ্র শিল্প তৈরি হয় মনে কর 20,000, 25,000, 50,000 টাকা ইনভেস্ট করে। এখন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, এর উপর যদি আবার ভ্যাট দিতে হয়, তার মানে কি এই ক্ষুদ্র শিল্প উৎপাদন ব্যয়টা কি করবে? বৃদ্ধি পাবে। পরের ইয়াতে চলে যাও, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আমার এই যে বললাম, আমি যখন শার্ট কিনলাম 1000 টাকা দিয়ে, যদি আমার ভ্যাট দেওয়া না লাগতো আমার 1000 টাকা দিয়ে শার্ট দিয়ে আমি চলতে পারতাম। বাট ভ্যাট দেওয়ার ফলে আমার শার্টের মূল্য দাঁড়াইছে কত টাকা? 1150 টাকা। তার মানে এই যে শার্ট আমার জীবনযাত্রার মান প্রত্যেকটা ক্ষেত্রে কি করতেছে? ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। সেবার মূল্যটা উদাহরণ দিলাম ক্ষুদ্র শিল্প, তার মানে কি আমি দৈনন্দিন পথ চলতে গেলে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমাকে ভ্যাট দেওয়া লাগতেছে, যার ফলে আমার জীবনযাত্রার মানটা কি করছে? বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসো ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ী, আমরা যারা ব্যবসা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে যদি ভ্যাট দিতে হয়, আমি যেই প্রোডাক্টটা 10 টাকাতে কিনবো সেই প্রোডাক্টটা আমার 11 টাকা 50 পয়সা কিনতে হচ্ছে, যার ফলে আমার কিন্তু কি পারতেছে? ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমি কিন্তু ওইভাবে আর লাভবান হইতে পারছি না। কারণ আমার চিন্তা ছিল যে আমি 10 টাকার প্রোডাক্টে 2 টাকা লাভ করব, এখন ওই 11 টাকা 50 পয়সা, কারণ আমার তো কস্ট প্রাইস হচ্ছে 10 টাকাই, আমার ভ্যাট দেওয়া লাগতেছে 1.5 টাকা। আবার মনে করো যে যদি আমি এর উপরে আমি চিন্তা করি 12 টাকা বেশি লাভ করতে পারবো না, তাহলে আমার 50 পয়সা লাভ হচ্ছে, কিন্তু ভ্যাট না দিলে আমার 2 টাকা লাভ হতো। তাহলে এটা
ব্যবসায়ীদের জন্য ব্যয়বহুল না? অবশ্যই ব্যয়বহুল। আমরা মূল্য সংযোজন করের অসুবিধাগুলো এখন জানলাম। আমাদের তাহলে আজকে যে প্রশ্নগুলো পড়লাম সেটা কি কি পড়লাম আমরা? 4টা প্রশ্ন পড়ছি, দেখো খেয়াল করো তোমরা। মূল্য সংযোজন কর কি, মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য, মূল্য সংযোজন করের সুবিধা আর মূল্য সংযোজন করের অসুবিধা। তাহলে আমাদের এই অধ্যায়ের মোটামুটি থিওরি এগুলোই। এই অধ্যায় থেকে অঙ্ক আসবে, অবশ্যই আসবে। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই একটা অঙ্ক করব, সেটা হচ্ছে ভ্যাটের অঙ্ক। তোমরা জানো যে তোমাদের এই সাবজেক্টে 40% থিওরি আর 60% অঙ্ক, অথবা 50% থিওরি 50% অঙ্ক। তার মানে দুইটাই তোমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যেমন থিওরি গুরুত্বপূর্ণ, তেমনই ম্যাথও গুরুত্বপূর্ণ। দুইটাই তোমরা সমানভাবে দক্ষতা অর্জন করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশনা মেনে চলো, এবং তোমরা সবাই আমার এই যে লেকচার যে ইউটিউব চ্যানেল থেকে দেখো সবাই সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা পরবর্তী ক্লাস তোমাদের নোটিফিকেশন চলে যাবে। তোমরা আমি শেয়ার না দিলেও তোমরা সহজে সেটা দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ।